আমি যদি এখন বলি আপনারা জানতেন আমার ভাইকে খুন করা হবে, আমার ভাইকে হত্যা করার চেষ্টা করা হবে, আপনারা অ্যালাউ করছেন, এটা কি মিথ্যা হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে থেকে শুরু করে সবাইকে আমি দায়ী করবো এটার জন্য। হাদি এখন আল্লাহর রহমতে বেঁচে আছে, আমি এখন যেই সময় ইন্টারভিউটা দিচ্ছি সেই পর্যন্ত হাদি বেঁচে আছে, কিন্তু হাদির জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ায় আছে। আমাদের ভাইদের, আমাদের বোনদের রক্তে, তাদের সংগ্রামের ফসলে আপনারা এখানে বসছেন এই গদিতে। সবচেয়ে বড় অন্যায় করতেছেন, এবং আমি শব্দটা বলবো স্পেসিফিক, গাদ্দারি করতেছেন। সেই সময় থেকেই আমাকে থ্রেট করছে। কারা করছে? ফ্যাসিস্ট শক্তি, আওয়ামী লীগ। হাদিকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার কারণে বা হাদিকে নিয়ে ফেসবুকে লেখালেখির কারণে আপনার কাছেও বেশ কিছু হুমকি এসেছে এবং সেটা আপনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন। কে বা কারা কোন মাধ্যমে কিভাবে আপনাকে হুমকি প্রদান করছে? প্রথমত এই হুমকিটা নতুন কিছু না আমার জন্য। এটা কীরকম? এটা হচ্ছে একদম শুরু থেকে, একদম যদি 5ই আগস্টের পরবর্তী সময় থেকে বলি, না তার আগে যাইতে হবে। জুলাই মাসে যখন আমি ক্রমাগতভাবে অনলাইনে অ্যাক্টিভিজম করছিলাম হাসিনা শাহির বিরুদ্ধে, সেই সময় থেকেই আমাকে থ্রেট করছে। সেই সময় থেকেই আমাকে থ্রেট করছে। কারা করছে? ফ্যাসিস্ট শক্তি, আওয়ামী লীগ। সো এটা তো নতুন কিছু না, এবং আগস্টের পরে এটা আরও বাড়ছে। আমাকে নিয়ে হেন কোনো বাজে মন্তব্য নাই, এমন কোনো প্রোপাগান্ডা নাই যেটা ছড়ায় নাই। ভাই, আমার 17 বছর পরে এসে আমি হঠাৎ করে আমার অনেক খারাপ দিক বের হয়ে গেল। এটা খারাপ বানার, ওটা খারাপ বানার, ওটা খারাপ, ওটা খারাপ। অথচ আমি যখন নাট্য নির্মাতা মামরুল রশিদ বান্না ছিলাম, বা বিভিন্ন সময় যখন আমি প্রতিবাদ করেছি, তখন কিন্তু কোনো বিষয় ছিল না ব্যাপারটা। এখন যাই হোক, এই বিষয়ের পরে যখন হাদি ভাইয়ের সময়ে আমি যখন খুব ভোকালি হাদি ভাইয়ের বিষয়ে কথা বলা স্টার্ট করলাম, তখন কি হলো? আমি শুধু না, পাশাপাশি যারা অন্যরা কথা বললো তাদেরকে নিয়েও থ্রেটিং শুরু হইলো। আমি যতটুকু জানি, চমককে নিয়ে কথা হয়েছে, আরও কয়েকজনকে নিয়ে, মামুন ভাইকে নিয়েও মনে হয় কথা হয়েছে, তা আরও কয়েকজনকে নিয়ে মনে হয় কথা হয়েছে। এখানে বুঝতে হবে যে আমাদের এই থ্রেটটা আজকে থেকে হচ্ছে না। অনেক, বিশেষ করে আমার ক্ষেত্রে আমি বলতেছি, এটা গত 1.5 বছরের ঘটনা। আমার আদার মেসেজে যদি আপনি যান, আমি যদি খুলে দেখাই কাউকে, আপনি লিটারেলি, আমি শিওর যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। এতটা, কয়েক হাজার ডেথ থ্রেট, কয়েক হাজার, আর অকথ্য ভাষা গালাগাল তো আছেই। এখন বিষয়টা হচ্ছে, এটাকে আমি এর আগে বলি নাই? হ্যাঁ বলছি। আজকে আমি হয়তো অনেক স্ট্রংলি বলতেছি, কিন্তু আমার জন্য হয়তো একটা বুলেট অপেক্ষা করতেছে। আমি খুব স্ট্রংলি বললাম, কারণ হাদি বলেন, আমি বলি, বা আমাদের মতো অন্যান্য যতগুলো রাজনৈতিক দলে বা অরাজনৈতিক হইল, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে, যারা আমাদের স্পিরিচুয়াল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তারা সবাই আন্ডার থ্রেটে আছে। একদম বিশ্বাস করেন, শুধু আমি একা না। আমার জন্য হয়তো একটা বুলেট অপেক্ষা করতেছে, বা আমার জন্য হয়তো একটা কিছু অপেক্ষা করতেছে। কিন্তু বিশ্বাস করেন, আমি যেখানে বিশ্বাস করি সেটা জানেন, যেটা বিশ্বাস করি হচ্ছে, হাদি ভাই যে কথাটা বলতো, এবং যেটা সবসময়, যে মানুষের আয়ু নির্ধারিত হয়, মানুষের জীবন নির্ধারিত হয় কতক্ষণ বেঁচে থাকবে একটা মানুষ, এটা আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এটা সেট করেন। সো যেহেতু আমি বিলিভার, আল্লাহতে বিশ্বাস করি, এবং আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি, সো আমি খুব স্ট্রংলি বলি, সেটা হচ্ছে রাখে আল্লাহ মারেকে। সো আমি এগুলো নিয়ে আসলে খুব একটা ভয় পাই না ব্যক্তিগতভাবে, কিন্তু আমার কনসার্ন আমার আশেপাশের মানুষজন, আমার ফলোয়ার্সরা, তারা অনেক কনসার্ন থাকে আমাকে নিয়ে, এবং সেটার জন্য যেটা হয়, তাদের জন্য আমার খারাপ লাগে। আই ফিল ব্যাড ফর দেম। যতটা না আমি আমার জন্য খারাপ ফিল করি, বোধ হয়, তাদের জন্য আমার বেশি খারাপ লাগে যে তারা অনেক কনসার্ন থাকে। আমার কাছে শত শত উইশ আসছে, মানে মানুষ বলছে, ভাই আপনি একটু সাবধানে, সামনে সামনে, প্রত্যেকটা পোস্টের নিচে ভাই এরকম কমেন্ট, ভাই আপনি একটু, আপনাকে থ্রেট দিস, আপনি একটু এটা সাবধানে থাকেন, এটা থাকেন। দেখেন, আমি সাবধানে থাকবো, কিন্তু ভাই আমার যদি মৃত্যু নির্ধারণ থাকে যে খুব বাজেভাবে আমাকে হত্যা করা হবে, তাহলে আমার এটাই হবে। এটা আমার কিছু করার নাই, আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন। আর যদি আমার নির্ধারণ করা থাকে যে আমি অনেক দীর্ঘায়ু হব, আমার দ্বারা এই দেশের জাতি, এই দেশের মানুষ উপকৃত হবে, তাহলে এটাই হবে। সো আমি এটা বিশ্বাস করি। কিন্তু আমার সাবধানতার যে কথা বলা হয়, সাবধানতার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই দেশের গভর্নমেন্ট যারা চালায়, আমি আবারও বলতেছি, যারা মানুষের রক্তে আসছে, গদি পাইছে, তারা যেন একটু সিরিয়াস হয়। শুধু একটা দলের কিছু মানুষকে নিরাপত্তা না দিয়ে, আমি শুনছি অলরেডি নিরাপত্তা দেওয়া শুরু হয়েছে, কিন্তু আমাকে তো কেউ ফোন দিয়ে এখন পর্যন্ত বললো না যে বানা ভাই আপনি আর ইউ ওকে। একটা এজেন্সি থেকে এখন পর্যন্ত ফোন দেয় নাই। এতগুলো নিউজ হয়েছে, কেউ কি আমাকে একটা ফোন দিচ্ছে? গত 24 ঘন্টা প্লাস হয়ে গেছে সময়, সরি অলমোস্ট 96 ঘন্টা যদি হাদি ভাইয়ের থেকে কাউন্ট করি, 96 ঘন্টা প্লাস সময় হয়েছে। হাদি ভাইয়ের হত্যাকারীতে তো ধরা দূরের কথা, এখন তো গল্প বানাইতেছেন আপনারা, এক একজন এক একটা গল্প নিয়ে আসছেন, হাজির হয়েছেন, সেটার কথা বাদই দেন। এরপরে আমাকে কেউ একজন ফোন দিছে, ফোন দিয়ে গভর্নমেন্টের কোনো এজেন্সি ফোন দিয়ে বলছে, রিকোয়েস্ট করছে, বানা ভাই এটা এটা করেন, এটার প্রিকশনস আমরা হয়তো আপনাকে সোজা দিতে পারতেছি না, বা আপনাকে হেল্প করতে পারতেছি না, কিন্তু আপনি এটা করবেন। কেউ একজন বলছে।
সব আমার শুভাকাঙ্ক্ষী। আর্মির অনেক এক্স আর্মি আছেন যারা আমার বন্ধু বান্ধব লেভেলে, আমার অনেক যারা এখন ডিফেন্সে আছে, তারা আমাকে ফোন দিয়ে দিয়ে বলতেছে যে ইউ শুড দিস ডু দিস অর দিস, তোমার এটা করা উচিত তোমার আত্মরক্ষার জন্য। আমাকে বলা হচ্ছে, এবং অস্ট্রের লাইসেন্সের কথাও বলা হচ্ছে আমাকে নেওয়ার জন্য খুব দ্রুতই। হয়তো সেটা প্রসেস আমি স্টার্ট করব। আমার মতো সবাই তো সামর্থ্যবান নাও থাকতে পারে। তো আমি বলবো যে আমার যত ভাইয়েরা আছে, আমার যত বোনেরা আছে, স্পেশালি যারা জেনজিস এবং যারা হচ্ছে এবার নির্বাচন করতেছে, অন্যান্য প্রার্থীরা, ভুলে গেলে চলবে না ওসমান হাদি একজন প্রার্থী ছিলেন। যেহেতু নির্বাচন বন্ধ করা ওইটার পেছনে একটা ব্যাপার আছে, পাশের দেশের চক্রান্ত আছে, অনেক কিছু আছে। এই দেশে অস্থিতিশীলতা তৈরি করতে হবে, নির্বাচনটা যে কোনোভাবে পেছায় দেওয়া যাবে, নির্বাচন কোনোভাবে পেছানো যাবে না। এটা হচ্ছে আমার ক্লিয়ার স্ট্যান্ড। বাংলাদেশে খুব দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন হইতে হবে, যত কষ্টেই হোক। হয়তো অনেক ক্রাইসিস হবে, হয়তো অনেক রক্তগঙ্গা বইবে, কিন্তু আমি জানি ইলেকশনটা হইতে হবে। এবং এই ইলেকশনটা হওয়ার পরে ট্রানজেকশনে একটা প্রপার গণতান্ত্রিক গভর্নমেন্ট আসাটা খুব জরুরি এই মুহূর্তে। তখন আমার মনে হয় গণতান্ত্রিক গভর্নমেন্ট আসার পরে তখন তারা অনেক বোল্ডলি স্টেটমেন্ট নিতে পারবে। কারণ এরা, আমি শব্দটা বলবো, আমি জানি না আপনি এখানে টুট করে দিতে পারেন, ধ্বজভঙ্গ কিছু লোক আছে এর মধ্যে ঢুকে গেছে, যাদের ওই ক্ষমতাই নাই। এই বিপ্লবটাকে তারা ধারণও করে না, জুলাইয়ের স্পিরিট তারা বোঝেও না, অথচ তারা ক্ষমতার মসনদে বসে রয়েছে। তারা কিভাবে বাঁচাবে জুলাই যোদ্ধাদেরকে, তারা কিভাবে বাঁচাবে এই বিপ্লবকে? অথচ যারা গত 17 বছর ফাইট করে আসছে, যে রাজনৈতিক দলগুলা, তারা হয়তো আমাদের দুঃখ বুঝলেও বুঝতে পারে। যদি মানে এটা না হোক আমরা সবাই চাই, কিন্তু তারপরও মানে যদি বা তর্কের খাতিরে যদি ওসমান হাদি মারা যায়, এই মুহূর্তে আসলে রাজনৈতিক অঙ্গনে বা দেশের প্রেক্ষাপটে আসলে কী ধরনের সংকট তৈরি হতে পারে আপনার কাছে মনে হয়? আপনি আমাকে এমন একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরটা আমি এই মুহূর্তে দেওয়াটা আমার জন্য খুবই কঠিন। যে কি হবে, আমার মনে হয় কি হবে না, অনেক কিছু আছে। কারণ এটা যদি ঘটে, আমি একদম স্পষ্টভাবে যেটা দেখতে পাই, এরকম যদি কখনো আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ, আমি চাই ওনাকে দীর্ঘায়ু দিন এবং উনি অনেকদিন বেঁচে থাকুক আমাদের মধ্যে। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশে একটা আইকনিক ফিগারের খুব দরকার ছিল। আইকনিক ফিগার বলতে কি বোঝাচ্ছি আমি? তার জিয়াউর রহমান একটা আইকনিক ফিগার বাংলাদেশে। সবাই জানে যে তার দেশপ্রেম নিয়ে কোনো সন্দেহ নাই, এবং তার যে মাত্র 3.5 বছরের শাসনামল এখনও আমরা আলোচনা করি। যে উনি অনেক কিছু করছেন, ইনোভেটিভ অনেক কিছু করছেন, এবং প্রত্যেকটা সেক্টরে, শিল্প, সংস্কৃতি, সাহিত্য, বাংলাদেশের ডেভেলপমেন্ট, কূটনীতি, তারপর রাজনীতি, এমন কোনো সেক্টর নাই যেখানে উনি টাচ করেন নাই। আর হাদি, এই সময়ের হাদি, এই সময়ে এসে একটা চরিত্র যাকে আমি বাংলাদেশের চে গুয়েভারার মতো দেখি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের চে গুয়েভারা আসলে হাদি এই মুহূর্তে, বর্তমান সময় দাঁড়ায়। কেননা চে গুয়েভারার মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকে হত্যা করা হয়েছে। হাদি যদি আল্লাহ না করুক শাহাদাত বরণ করেন, তাহলে তো ইতিহাসে আমার মনে হয় এটা বাচ্চারা একটা সময় বলবে, কলঙ্কিত অধ্যায় তো হবেই। বাচ্চারা এক সময় তাদের মাদেরকে বলবে, মা আমি হাদির মতো হব। বা একটা মা বলবে, শোন, যদি রাজনীতি করিসই, বিপ্লবী করতে হয়, তাহলে হাদির মতো করিস। যদি রাজনীতি করিস, তাহলে হাদির মতো করিস। হয়তো বন্ধুকে বলবে, ভাই বোনকে বলবে। সো আমার কাছে এটাই মনে হয়। আপনি তো হাদির খুব কাছের একজন মানুষ, আপনার তার একটা গানও বোধহয় আপনারা নিয়ে কাজ করেছেন। সেই জায়গা থেকে হাদির সাথে আপনার একটা আলাদা সখ্যতাও তৈরি হয়েছে। তো তার উপরে হামলা হবে বা এরকম কিছু কি আগে থেকে আঁচ করতে পেরেছিল, বা আপনাদের সাথে এরকম কোনো আলোচনা করেছিল কিনা? এক, আর দ্বিতীয়ত হচ্ছে যে হাদিকে কেন টার্গেট করা হলো? দেখেন, একটা বিষয় সেটা হচ্ছে যে আজ করার তো ওপেন, এটা মানে এটা আজ করার, এবং হাদি তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে দিছে। এটা আমাদের বলা বাদ দেন, ও তো নিজেই বলছে যে বিদেশের নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে কন্টিনিউয়াসলি। তো গভর্নমেন্ট তাকে ইম্পর্টেন্ট মনে করে নাই, এখন নাকি কান্না দেখাচ্ছে। উপদেষ্টারা ভিড় করে তাকে নিয়ে জোড়া ধরে কাঁদতেছে। আমি তো উপদেষ্টা না, আমি কি উপদেষ্টা ভাই? আমি তো উপদেষ্টা না, আমি তো কোনো পাওয়ার হোল্ড করি না। আমার নিজের নিরাপত্তা নিয়ে দৌড়ের উপর, সত্যি কথা যেটা, আমার নিজের নিরাপত্তা নিয়ে অনেকের শঙ্কা আছে। ওইভাবে আমার মনের ভিতরে ভয় কাজ করে না হয়তো, কিন্তু আমার আশেপাশে যারা আছে তারা সব সময় তারা একটা ভয়ের মধ্যে থাকে। এখন আমার প্রসঙ্গ বাদ দিয়ে আমি হাদির বিষয়টা বলি। হাদিবের ব্যাপারটা কি? হাদিবের ব্যাপারটা হচ্ছে, দেখেন, হাদি ভাই কিন্তু স্ট্যাটাস দিয়ে যখন বসছে, এই উপদেষ্টারা তাদের কাছে কি এটা পৌঁছায় নাই?
এটা হইতে পারে? হাদির মতো একটা চরিত্র, একটা ক্যারেক্টারের বা এরকম একটা বিপ্লবী মানুষের কথা তাদের কাছে পৌঁছায় নাই, তারা জানতো না, এটা হইতে পারে না। কোনো না কোনো এজেন্সির মানুষ এটা দেখে নাই, বাংলাদেশের আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী, হ্যাঁ তারা জানতো না, এটা অবশ্যই জানতো, পাত্তা দেয় নাই, প্রয়োজন বোধ করে নাই। আবার এটাও হইতে পারে জানতো, হইলে দেখা যাবে। ব্যাপারটা এরকম। আমি বিভিন্নভাবে বলতে পারি, এখন তো আপনি কোনো কিছু ফেলে দিতে পারবেন না। আমি যদি এখন বলি আপনারা জানতেন আমার ভাইকে খুন করা হবে, আমার ভাইকে হত্যা করার চেষ্টা করা হবে, আপনারা অ্যালাউ করছেন, এটা কি মিথ্যা হবে? কেননা আমি যদি জানি তাকে হত্যার চেষ্টা হচ্ছে সেই স্ট্যাটাসে যে জানানোর পরে, তাহলে আপনিও জানেন, তাহলে আপনি এখন বললেন না যে আমরা জানতাম না। আপনিও জানতেন, কিন্তু আপনার কাছে ক্ষমতা, আপনি ক্ষমতা প্রয়োগ করেন নাই, আপনিও অপরাধী আমার চোখে। আমি যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে উপদেষ্টাদের যারা এটার দায়িত্বে ছিলেন, ওভারঅল সবাই, প্রত্যেককেই বলবো, আমি শুধু ষষ্ঠ উপদেষ্টা, আইন উপদেষ্টা, হয়তো দুজনকে আমরা হয়তো রাগের মাথায় দুজনকে গালি দিতে পারি, আমি একদম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে থেকে শুরু করে সবাইকে আমি দায়ী করবো এটার জন্য। পরোক্ষভাবে যদি আজকে হাদির কিছু হয়, হাদির যা হওয়ার তো অনেক কিছু হয়েছে, হাদি যদি শাহাদত বরণ করে, সেই হত্যাকাণ্ডে পরোক্ষভাবে আপনারাও দায়ী থাকবেন। এবং আল্লাহর দরবারে যদি সত্যি সত্যি আল্লাহতে বিশ্বাস করে থাকেন, আল্লাহর দরবারে আপনাদেরকেও, যেহেতু আপনার হাতে ক্ষমতা ছিল, আপনাদের আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমি বিশ্বাস করি এটা। এবং আপনারা এই পৃথিবীতেও অনেক অনেক কষ্ট পাবেন এটার জন্য। হাদি ভাইকে নিরস্ত্র অবস্থায় মারা হলো রিকশার মধ্যে গুলি করে, দিনে দুপুরে। এবং জানতো, তারা সবাই জানতো, হাদি ভাই পোস্ট করছে, আমরা বলছি, আমরা বলতে সবাই বলতেছে, জুলাইয়ে যারা ফ্রন্টলাইনার ছিল বা জুলাই যোদ্ধা ছিল বা যারা এখন অনেক ভোকাল, দেশকে নিয়ে, দেশকে অনেক ভালোবাসে, ওন করে, সার্বভৌমত্বে বিশ্বাস করে, এবং যারা ভারতীয় আগ্রাসনের এগেনস্টে কথা বলে, এবং সবচেয়ে বড় কথা আওয়ামী লীগের এগেনস্টে, গণহত্যাকারী দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মতো একটা পিচাসের এগেনস্টে কথা বলে, তাদের অনেক লাইফ রিস্ক আছে। তো সেই জায়গা থেকে আপনারা চিন্তা করে দেখেন, সেইটা কিন্তু কখনোই গভর্নমেন্ট সিরিয়াসলি নেন নাই। সেই গভর্নমেন্ট এটাকে সবসময় মনে করছে যে আরে চলতেছে, কারণ তারা তো নিরাপদে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাকে যেটা মনে হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি, আমার মনে হয় দেশের বেশিরভাগ মানুষ এটাই মনে করতেছে যে তারা ভালো আছে। তারা যেহেতু ভালো আছে, তাদের আশেপাশে যেহেতু নিরাপত্তা আছে, তাহলে বাকিদের নিরাপত্তার দরকার নাই। আমাদের ভাইদের, আমাদের বোনদের রক্তে, তাদের সংগ্রামের ফসলে আপনারা এখানে বসছেন এই গদিতে, এবং আপনারা গদির সাথে ইনসাফ করছেন না, এক নম্বর, যেটা হলো ক্ষমতার সাথে। আরেকটা বড়, সবচেয়ে বড় অন্যায় করতেছেন, এবং আমি শব্দটা বলবো স্পেসিফিক, গাদ্দারি করতেছেন আমাদের ভাই বোনদের রক্তের সাথে, আমার ভাই বোনদের সাথে, শহীদের পরিবারগুলোর সাথে, আহত ভাই বোনদের প্রতি। কারণ আমরা এখন ভুলে যেতে পারি না, আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন বা আনাজ বলি, বা তার আগে আবরা ফাহাদের কথা বলি, তাদেরকে আমরা ভুলে গেছি, যাই নাই তো। তো নতুন আপনি আরেকটা নাম অ্যাড করতেছেন, হাদি, এরপরে কি আরেকটা নাম অ্যাড করবেন? হাদি এখন আল্লাহর রহমতে বেঁচে আছে, আমি এখন যেই সময় ইন্টারভিউটা দিচ্ছি সেই পর্যন্ত হাদি বেঁচে আছে, কিন্তু হাদির তো জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ায় আছে।